আনু মোহাম্মদ, আমরা সবাই চিনি অধ্যাপক আনু মোহাম্মদকে। তিনি একজন বাম ঘরানার, একদম তুকুর বাম ঘরানার একজন পণ্ডিত। তিনি শিক্ষকতা করেছেন, তিনি একজন শিক্ষক। তাকে দেখেছি আমরা রাজপথে অনেক ধরনের সক্রিয় অনেক ভূমিকা পালন করতে। আমরা তাকে অনেকভাবেই আমরা চিনি, অনেকভাবেই জানি। কিন্তু যখন বাংলাদেশে এখন হঠাৎ একটি গণ অভ্যুত্থান যে 16 তারিখ থেকে শুরু হয়েছে, যে গণ অভ্যুত্থানের গণহত্যা চালিয়েছে এই সরকার গণহত্যা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষ বা হাজার হাজার শিক্ষার্থী জনতা পঙ্গুত্ব বরণ করেছে এবং অনেকে এখন অনেক শিক্ষার্থী এখনো তারা চিকিৎসা নিচ্ছেন। তো তার মধ্যে আজকে আমাদের অসহযোগ, এই ছাত্র জনতার অসহযোগ আন্দোলন চলছে দেশব্যাপী। এখন এই গণ অভ্যুত্থান যখন তুঙ্গে এবং গণ অভ্যুত্থানের মুখে এই খুনি শেখ হাসিনা রেজিম যখন পলায়ন করবে, এমন অবস্থা আনু মোহাম্মদ অন্তর্বর্তীকালীন একটি সরকারের রূপরেখা তিনি তুলে ধরেছেন একটি সংবাদ সম্মেলন করে। তার সংবাদ সম্মেলনটি আমি দেখে এবং তার কথাগুলো শুনে আমি খুবই অবাক হলাম। যে মনে হলো, আমার কাছে মনে হয়েছে যে এটা গণভবন থেকে লিখে দেওয়া হয়েছে, কিংবা এটা ইন্ডিয়া থেকে লিখে দেওয়া হয়েছে, আর এটা তিনি এখানে বসে পাঠ করছেন। খুব হাস্যকর আনু মোহাম্মদ। তো আমি বিষয়টা একটু দেখি, দেখার পর আমি কথা বলছি। তবে দুইটা এখানে কথা বলেই নিচ্ছি আমি। আনু মোহাম্মদ যখন সংবাদ সম্মেলনটি করেন এবং এই রূপরেখা পড়ে শোনান অন্তর্বর্তীকালীন সরকারের, তখন এখানে উল্লেখযোগ্য আমি তেমন কোনো শিক্ষককে দেখতে পাইনি। আমি সেখানে আসিফ নজরুলকে দেখতে পাইনি। এছাড়া তো নাগরিক সমাজের আরও প্রতিনিধি আছেন, তাদেরকে দেখতে পাইনি। কোনো লয়ারকে দেখতে পাইনি, যেসব আইনজীবীরা আমাদের এই সমাজে অনেক ভূমিকা রাখছেন, তাদেরকে আমরা দেখতে পাইনি তেমন সাংবাদিকদের কাউকেও। এখন আমি তার কথাগুলো, তিনি যা প্রস্তাব করেছেন সে প্রস্তাবগুলো একটু আমি তুলে ধরছি আপনাদের সামনে। তিনি 1 নম্বরে যে প্রস্তাবটা রেখেছেন, তিনি বলছেন শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তি সমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণীর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এখন এখানে আমার কয়েকটা প্রশ্ন। তিনি বলেছেন শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিতে নাগরিক ও রাজনৈতিক শক্তি সমূহের মতামতের ভিত্তিতে। এটা কিন্তু এখানে ক্লিয়ার করা দরকার ছিল। আপনি কাদের সাথে কথা বলেছেন জনাব আনু মোহাম্মদ? আপনি যদি তাদের সাথে কথা বলতেন, এখানে তাদের প্রতিনিধি কোথায় ছিল? এখানে তো আমি নাগরিক সমাজের কোনো প্রতিনিধিকে দেখি নাই, এখানে তো অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি দেখি নাই। তাহলে আপনি কোন বিচারপতিকে মিন করেছেন? বর্তমান যারা শেখ হাসিনার পেটে কোর্ট হিসাবে ব্যবহৃত সেই কোর্টের বিচারপতিদের আপনি এখানে আনতে যাচ্ছেন। তারপর তিনি বলেছেন রাজনৈতিক শক্তি সমূহের মতামতের ভিত্তিতে। এখানে রাজনৈতিক শক্তি সমূহের মতামতের ভিত্তিতে সেটা কারা? কোন সব রাজনৈতিক দল, ব্যক্তিগুলো কারা, কাদের সাথে কথা বলেছেন? আপনি যখন এই রূপরেখা দেন, এখানে তো তাদেরও উপস্থিত থাকার কথা ছিল, এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? তা আপনি কাদের সাথে আলাপ করেছেন? তিনি যে কথাটা বলছেন নাগরিক ও নাগরিক সমাজের অংশীদারদের নিয়ে একটি জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এখানে এই যে সরকার গঠন করা হবে, এখানে তিনি একটা বিষয় পরিষ্কার করেন নাই যে সাংবাদিক। এদেশে কি সাংবাদিক নাই? সব সাংবাদিকে কি হাসিনাকে ওই যে এখানে সমর্থন করে ওইসব সাংবাদিক? এখানে তো আনা দিত সাংবাদিক নুরুল কবির ভাইকে, তার নাম তো, অর্থাৎ তার কথাটা তো মাথায় রেখে অন্তত সাংবাদিক যে পেশাটা, এই পেশার লোক তো মানে অর্থাৎ এই পেশাটাকে এখানে জড়িত করা দরকার ছিল, উল্লেখ করা দরকার ছিল নাকি? তাকে আসলে মনে হয়নি, মনে হওয়ার কথা না। কারণ আমি এটা আগেই বলেছি, হয়তো গণভবন থেকে লিখে পাঠানো হয়েছে আর আপনি সেটা পাঠ করেছেন। ইয়েস, তা না হলে এখানে সাংবাদিকদের বিষয়টা আনতেন। সাংবাদিক এখানে বিএনপি, আওয়ামী লীগ, তার বাইরে সাংবাদিক নেই। আমি মোটা দাগে আমি নুরুল কবির ভাইয়ের কথাই বললাম। উনি কি সাংবাদিক নন নাকি আপনার কাছে মনে হয় না? নাকি তিনি আপনার চেয়ে পণ্ডিত কম, আপনার চেয়ে জ্ঞানী কম?
আপনি তো রুশ ভারতের লুকেই। যাক, আমি সেই বিষয়ে এখন না আলোকপাত নাই করলাম, মন্তব্য নাই করলাম। এখানে ছাত্রদের এই অন্তর্বর্তী কালীন যে সরকার, এখানে ছাত্রদের প্রতিনিধিত্ব কোথায়? ছাত্রদের অংশগ্রহণ কোথায়? নাই। কেন নাই? ছাত্রদেরকে নিয়ে গেছেন 2 নম্বরে। 2 নম্বরে কোথায় নিয়ে গেছেন? ছায়া সরকারে। তারা কেন ছায়া সরকার থাকবে? ছাত্ররা আন্দোলন করছে, এখানে তারা ছায়া সরকারে কেন থাকবে? তারা তো এই মূল সরকার। কেন মূল সরকার থাকার মতো কি তাদের জ্ঞান আছে বলে আপনি মনে করেন না? এখানে তিনি বলছেন কি, এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সদস্য যে নির্বাচন করা হবে, সেখানে 10 জন বা 20 জন, যে কয়জনই হোক না কেন সংখ্যা, এটা মুখ্য ভূমিকা পালন করবেন বলতেছেন শিক্ষার্থীরা। এবং এই সরকারের কাছে শেখ হাসিনা পদত্যাগ করবেন, বিষয়টা খেয়াল করবেন। তারপর 2 নম্বরে দিচ্ছেন শিক্ষার্থী জনতা মূল শক্তিগুলোর অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সমন্বয়ে, খেয়াল করবেন সংগঠনগুলো। এখানে আমি যতটা জানি, এখানে তো কোনো সংগঠন নাই। যে ছাত্ররা আন্দোলন করছেন, যে শিক্ষার্থী আন্দোলন করছেন, এখানে কি কোন সংগঠন আছে? আপনি কোন সংগঠনকে মিন করছেন? আসতেছি আমি সেখানে। তিনি বলছেন সংগঠনগুলোর সমন্বয়ে সর্বদলীয় শিক্ষার্থী ও নাগরিক সমাজের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে। সর্বদলীয় শিক্ষার্থী মানে আপনি এখানে আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে নিবেন, আপনি কিছু নিবেন বাম থেকে, তাই না? আপনি কিছু নিবেন কোথা থেকে? ছাত্রদল থেকে না, এটা মনে করার সুযোগ নেই। আপনি বাম থেকে হয়তো টানবেন। আমরা বামকে খারাপ বলছি না, আমি সমন্বয়ে গঠিত, অর্থাৎ এখানে সর্বদলীয়। এখানে যেসব শিক্ষার্থী এখন আন্দোলন করছে তারা সবাই সর্বদলীয়। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যারা করছেন, মানে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছেন বা হয়েছেন, এটা তারা ডিসাইড করবেন। যাই হোক, একটি ছায়া সরকার গঠিত হবে। তারপর বলছেন এই ছায়া সরকার অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করবেন। যেই তো ক্ষমতা যা সেই তো হাঙ্গর হয়ে ওঠে, তাই না নূর মোহাম্মদ? আপনারা সরকার গঠন করবেন বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের লোকদের নিয়ে, হ্যাঁ, যা বলছেন শিক্ষকদের নিয়ে। প্রথমেই 1 নম্বরে আনছেন শিক্ষক, আমি আপনাদেরকে সম্মান করি। আর তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে ছায়া সরকার। যে ছায়া সরকার গঠন করা হবে সর্বদলীয় শিক্ষার্থী ও নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার। আমি বুঝতে পারতেছি আমরা যে আসলে তিনি কি বলতে যাচ্ছেন। তারপরে বলছেন যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনে উপযুক্ত পরিবেশ নিশ্চিত এবং এই গণ অভ্যুত্থানের প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতি যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়। এই ধরনের ছায়া সরকার নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকতে পারে বলে আমি মনে করি। আপনারা এভাবে মনে করেন কেন? গতকাল জনাব আসিফ নজরুল তিনি বলেছেন অন্তত শিক্ষার্থীদের তরুণ প্রজন্ম থেকে অন্তত 50% তারা সরকার থাকবে, তারা পার্লামেন্টে থাকবে, তারা সরকার থাকবে 50%। তারা আপনি এভাবে মনে করেন কেন? কারণ কি সেটা প্রশ্ন রাখলাম এখানে। 3 নম্বর দিচ্ছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণের পর, দায়িত্ব গ্রহণের পর যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে সেগুলো হলো জুলাই হত্যাকাণ্ড। খেয়াল করবেন আপনারা, জুলাই হত্যাকাণ্ড জাতিসংঘের সহযোগিতা তদন্ত কমিটি করবে, এটা বলা হয়েছে। জাতিসংঘের সহযোগিতা বিষয়টা খেয়াল করছেন? এটা কি শেখ হাসিনার বাসা নয়? জাতিসংঘের সহযোগিতা নেওয়া হবে, নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এটা কি শেখ হাসিনার মুখের বাসা নয়? এটা আমরা কি বুঝি না? আপনারা কি বেকুব পাইছেন আমাদেরকে? ফাইজলামো করতে নামছেন ছাত্র জনতার আন্দোলন নিয়ে। দালালি করবেন, যে আপনি রুশের দালালি করেন, ভারতের দালালি করেন, আপনি বাংলাদেশে নামছেন কেন? আপনার ভালো কাজের অবশ্যই আমরা প্রশংসা করি, কিন্তু আপনি এখানে দালালি করতে নামছেন কেন? আপনি এখানে আপনি হচ্ছেন জুলাই হত্যাকাণ্ড। জুলাই হত্যাকাণ্ড কেন বলবেন আপনি? এটা তো গণহত্যা। যে সরকার কাছে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করবে, সেই সরকার একটি তদন্ত কমিটি করবে, যে কমিটির কে সহায়তা করবে, কে সহযোগিতা করবে? জাতিসংঘ। কেন জাতিসংঘের অধীনে তদন্ত কমিটি হলে এবং তদন্ত হলে সমস্যাটা কোথায়? তলের বিড়াল বেরিয়ে আসবে। আর আপনি জুলাই হত্যাকাণ্ড বলছেন কেন?
গণহত্যা বলতে সমস্যা কোথায়? সমস্যা আছে। এই ভাষাগুলো তো এগুলো শেখ হাসিনার ভাষা, এগুলা এই আমরা তো দেখলেই বুঝি, পড়লেই বুঝি, তাই না? তো তিনি আরো বলছেন কি, যে তদন্ত কমিটি করবে, সাম্প্রতিক সময়ে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃতদের ছেড়ে দিবে। মানে মিথ্যা মামলা সাম্প্রতিক সময়ে, আচ্ছা গত 15 বছর যাবত বা তার অধিক সময় ধরে এই শেখ হাসিনা ক্ষমতা আসার পর যত মামলা হয়েছে, সত্য মামলা কয়টা সেখানে? আনু মোহাম্মদ। তারপর তিনি বলছেন কি, এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী 6 মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে। বিষয়টা কি ক্লিয়ার? আমরা চাই 6 মাস না, এখানে 10 বছরের জন্য একটি সরকার থাকবে প্রয়োজন হলে, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনে 5 বছর থাকবে, এবং তারা এই সরকার যা যা করেছে সকল কিছু তারা তদন্ত করবে, তদন্ত করে সকল কিছু উদ্ঘাটন করবে, এবং এদেরকে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে তাদেরকে সাজা দেওয়া হবে। এই সাজা আইনের মাধ্যমে যদি হয় যাবজ্জীবন কিংবা 1 বছর অথবা ফাঁসি, যা হয় হওয়ার তাই হবে। সরকার যদি গঠন হয় 6 মাসের জন্য, বলছেন তিনি 6 মাসের মধ্যে একটি নির্বাচনের কথা বলছেন, সংবিধান সভা গঠনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে। বিষয় খেয়াল করছেন? এই 6 মাসের মধ্যে আপনি দেশের পরিবেশ ভালো করে ফেলবেন। আপনি এত বড় অর্থনীতিবিদ হয়ে গেছেন, এই দেশ থেকে যে 100 বিলিয়নের বেশি ডলার মানে টাকা পাঠানো হয়েছে, 100 বিলিয়ন ডলার মতো পাঠানো হয়েছে, এগুলো আপনি 6 মাসের মধ্যে ফেরত আনতে পারবেন? এগুলোর যে একটা প্রক্রিয়া, যে সময় লাগে, এটা কি আপনার জানা আছে? সেই সম্পর্কে আপনার কোন জ্ঞান আছে? এটা কি এমন একটা বিষয় যে পশ্চিমা বিশ্বে টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলো ইচ্ছে করলেই 6 মাসের মধ্যে আনা সম্ভব? নো। এটা নিয়ে আমি গত বছর একটা ভিডিও করেছিলাম, কিভাবে আনতে হয়, কিভাবে মামলা করতে হয় এবং কিভাবে আনতে হয়। এগুলো অনেক একটা জটিল বিষয় এবং সেটা সময়ের বিষয়। সেই সময়ের বিষয় আপনি বলতেছেন 6 মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবেন। আরো অনেক কথা তিনি বলেছেন, আমি সেখানে গেলাম না, আমি যেতে চাচ্ছি না। তবে আমি সবচেয়ে বেশি আজকে আমি খুশি হইতে পারতাম যে এই বিষয়টা আপনি জাতির এমন একটা মানে সময়ে আপনি নিয়ে আসছেন, যখন পুরো দেশ অগ্নিগর্ভ, যখন গণ অভ্যুত্থান হচ্ছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হচ্ছে, এখন আপনি যখন এটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন, তখন যদি এখানে আমরা যদি দেখতাম আসিফ নজরুল সাহেবরা, যদি দেখতাম সাংবাদিক নুরুল কবির সাহেবরা, যদি দেখতাম এখানে ডক্টর ধরেন শাহাদুল মালিক, এই জাতীয় লোকদেরকে, এবং সাবেক বিচারপতি এম হাফিজউদ্দিন, যদি দেখতাম এখানে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিল আলম মজুমদার, যদি আমরা দেখতাম, যদি দেখতাম এখানে অর্থনীতিবিদ জিল্লুর রহমান, এরকমটা যদি দেখতাম, তাহলে এটা ঠিক ছিল। এখানে উল্লেখযোগ্য, আপনাকে ছাড়া তো অন্য কাউকে চিনি না আমি, ভাই আমি চিনি না, আমি নিজেই চিনি না, তো সাধারণ মানুষ কতটা চিনবে? হ্যাঁ আমিও সাধারণ মানুষ, কিন্তু আমি পেশাগত কারণেই, আপনি না, আপনি তো একজন বড় মাপের এই পণ্ডিত, কিন্তু একেবারে ক্ষুদ্র যে পণ্ডিত গুলো আছেন এবং ক্ষুদ্র যে শিক্ষক, তাদেরকেও আমি চিনি, কিন্তু আমি তো তাদেরকে চিনি না। আপনি কাদেরকে নিয়ে এই সংবাদ সম্মেলন করলেন? অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আপনি তুলে ধরলেন। আসলে আপনারা তো বাম, আর রাশিয়ান বাম, আপনারা এত কিছুর পরও, সবকিছুর পরেও না, আপনাদের উদ্দেশ্য একটাই, তাদের স্বার্থ রক্ষা করতে হবে। কাদের? এই ফেসিবাদ, এই খুনি সরকারের, ভারতের, রুশের, এদের স্বার্থ আপনারা রক্ষা করবেন। আপনারা এটার জন্যই আপনারা মূলত বেশি থাকেন। বাম দ্বারা রাজনীতিকে আমি অসম্মান করছি না, তবে আপনাদের কনসেপ্টই তো ভুল। এখন যে রাজনীতি করেন বা করে আসছেন, আমি এর চেয়ে আর বেশি কিছু বললাম না, এখানে আমি এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, সবাই চোখ কান খোলা রাখবেন, যাতে এরকম আনু মোহাম্মদের মতো মানুষ যাতে এই ধরনের, অর্থাৎ সরকারের লিখিত কোন কনসেপ্ট বা কোন ধারণা সরকার নিয়ে, যে সরকার এখন ক্ষমতা নিবে, ক্ষমতা আসবে, যে সরকারের কাছে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করবে, এরকম ব্যক্তিদের কথা না শুনে আপনারা দেখবেন সেখানে মানে আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিরা কতটুকু আছে।